দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সনাতন জাগরণ মঞ্চের ৮ দফা দাবিতে কি আছে এই প্রসঙ্গটি নিয়ে। সনাতন বা হিন্দু জাগরণ মঞ্চের ৮ দফা দাবি নিয়ে হিন্দুরা বেশ কিছুদিন ধরে মাঠে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে। চট্টগ্রামে সমাবেশ করেছে, রংপুরে সমাবেশ করেছে এবং ঢাকায় সমাবেশ করেছে। এই সমাবেশ হতে হতে তাদের জাগরণ মঞ্চের একজন মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, যিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত হয়েছেন, চট্টগ্রামের এক সমাবেশে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে একজন ব্যক্তি তার নামে মামলা করেছেন এবং মামলার প্রেক্ষিতে তাকে 2 দিন আগে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন কারাগারে আটক আছেন। হিন্দুদের আসলে এই ৮ দফা দাবিগুলো কি, কেন এগুলো কি বাস্তবায়ন করা কি খুব কঠিন? সরকার কি হিন্দু সম্প্রদায়ের সাথে বসে ৮ দফার ৮টি যদি নাও বাস্তবায়ন করা যায়, 5টি বাস্তবায়ন করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা করা কি খুব কঠিন? আমার তো মনে হয় না। আমি তো মনে করি না যে কঠিন ব্যাপার, এবং এই বিষয়টিকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাবারও তো কোনো কারণ দেখছি না। আমি বিষয়টি নিয়ে আমার কমিউনিটিতে, যে কমিউনিটিতে আপনাদের সাথে কথা বলছি, সেই কমিউনিটিতে একটি জরিপ করেছিলাম যে আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অন্ততপক্ষে পড়ে দেখুন যে হিন্দু জাগরণ মঞ্চের যে ৮ দফা দাবি, এই দাবিগুলা কি বাস্তবায়ন করা খুব কঠিন? আমি কিভাবে জরিপ করেছিলাম এবং কি প্রশ্ন রেখেছিলাম, চলুন সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জরিপের ফলাফল শেয়ার করব এবং ৮ দফা দাবিগুলো কি কি আছে আপনি শুনবেন, শুনে আপনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলবেন যে ৮টি দাবি পালন করা সম্ভব কিনা। ৮টি না হলে 5টি বা 6টি দাবি পালন করে অন্ততপক্ষে তাদের সাথে একটা সমঝোতায় যাওয়া সম্ভব ছিল কিনা। যদি যাওয়া যেত আজকে এই সাংঘর্ষিক পরিস্থিতি হতো না, দেশের বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ করতে হতো না, সংঘর্ষ ঘটতো না। এখনো সময় আছে। রক্তপাত কিছু হয়েছে, খানিকটা হয়েছে, এখনো সময় আছে। তাদের সাথে বসে এই ৮ দফা দাবি বাস্তবায়ন করা যেতে পারে। চলুন আমরা একটু জরিপটি নিয়ে আলাপ করি, যে জরিপটা করেছিলাম, এবং সেই সাথে ৮ দফা দাবিগুলো কি কি সেটি একটু দেখে নেই। শুধুমাত্র চিলে কান নিয়ে গেছে বলে আমি মাতন করব, এটি তো হতে পারে না। আমাকে দেখতে হবে, বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে। আমরা চলুন একটু দেখি জরিপটা এবং জরিপের ফলাফল। আমি জরিপ করেছিলাম, জরিপে আমি এমনটা বলেছিলাম যে হিন্দু জাগরণ মঞ্চের ৮ দফা দাবিতে কি আছে প্রশ্ন রেখেছিলাম। তাদের ৮ দফা দাবি মানলে কি বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে যাবে? আমাদের প্রশ্ন, ক্ষতি যদি না হয় তাহলে তাদের ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সরকারের সমস্যা কোথায়? আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন? তাদের দাবির পক্ষে আপনি যদি একমত হন তাহলে হাঁ ভোট দিন, একমত না হলে না ভোট দিন। আমি একটা ভোটের পোল রেখেছিলাম, হাঁ এবং না। নিচে ৮ দফা দাবি সম্পর্কেও জানুন। হিন্দু জাগরণ মঞ্চের ৮ দফা দাবিগুলো কি কি দাবি, সেই দাবিগুলো আমি বলেছি। যেমন 1 নম্বর দাবি, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটি তাদের 1 নম্বর দাবি। নিঃসন্দেহে এটি পালন করা যায়, এই দাবি বাস্তবায়ন করা সম্ভব। 2 নম্বর, অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 2 নম্বর নিয়েও কারো দ্বিমত থাকবার কথা নয়। 3 নম্বর, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। এটি অসম্ভব কিছু নয়, এটি অনেক দেশে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে। 4 নম্বর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। 4 নম্বরটিও দাবিটিও বাস্তবায়ন করার যোগ্য।
5 নম্বর, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর, এটি হয়তো একটি দীর্ঘসূত্রিতার ব্যাপার, সম্পদগুলো যাচাই বাছাই, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এই 5 নম্বরটি একটু আমার কাছে জটিল মনে হয়। এটি আলোচনা সাপেক্ষে সমাধান করা সম্ভব। 6 নম্বর, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 6 নম্বর, এই দাবিটি বাস্তবায়ন করা মনে হয় না খুব একটা কঠিন, কারণ যেহেতু আমি যদি মুসলিম হই, 90% মুসলিম হই, আমার উপাসনালয় আছে, আমার মসজিদ আছে। আমার মসজিদটি যদি ধরুন যে 20,000 স্কোয়ার ফিট হয়, তাকে আমি 2,000 স্কোয়ার ফিটের ছোট্ট একটি জায়গা যদি বরাদ্দ দিই সংখ্যা অনুযায়ী, সেটি মনে হয় খুব বেশি কঠিন হবার কথা নয়। এটি সমতার একটা বিধান রচিত হয়। 7 নম্বর, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। ভালো কথা, সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নের কথা বলেছে তারা। 8 নম্বর, শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে, পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে। তারা ছুটি চেয়েছে, শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি চেয়েছে, ছুটি দিন, অসুবিধা নেই তো। শুধুমাত্র সনাতনীদের জন্য, ধরুন এক অফিসে মুসলমান কাজ করে 100 জন, 5 জন সেখানে হিন্দু আছে, হিন্দু সম্প্রদায়ের বা সনাতনী সম্প্রদায়ের জন্য 5 দিন ছুটি দিলে আমার মনে হয় এমন কোনো ক্ষতি হয়ে যাবে। তা আমি যে জরিপটি করেছিলাম, সেই জরিপটি মাত্র 2 ঘন্টার একটি জরিপ ছিল। এই 2 ঘন্টার জরিপে ভোট দিয়েছেন 3,000 মানুষ এবং এই দাবিগুলোর পক্ষে সমর্থন জানিয়েছেন। যারা হ্যাঁ ভোট দিয়েছেন তারা 90% এবং না ভোট দিয়েছেন 10%। অর্থাৎ যারা বিবেকবান, যারা যুক্তিযুক্ত মানুষ, যারা যুক্তিতে মুক্তি বিশ্বাস করে, তারা মনে করে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিগুলো মেনে নেওয়া শান্তির স্বার্থে প্রয়োজন। আমরাও বলতে চাই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া মেনে নেওয়া হোক এবং 8টি দাবি, 8টির মধ্যে 8টি যদি নাও পারা যায়, 7টি মানুন, 6টি মানুন, অন্ততপক্ষে এই যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি, এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশে যে এটি বিরাজমান তা নয়, এটি পাশের দেশ পর্যন্ত বিস্তার লাভ করছে, এটি সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে। এসব নিয়ে বিভেদ বাড়ালে বিভেদটা শুধু বাড়বেই। কাজেই শান্তির জন্য বা শান্তির প্রয়োজনে দাবিগুলো মেনে নেওয়া হোক এবং হিন্দু সম্প্রদায়ের সাথে একটা সমঝোতায় আসা হোক, সবার জন্য একটা বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা হোক। আপনি একজন মুসলিম হিসেবে সত্যিকারের যদি মুসলিম হন, ইসলাম ধর্মের যদি বিধান মানেন, আপনি কোনোভাবে সংঘাত চাইবেন না, বরঞ্চ আপনি তাকে সুরক্ষা দেবেন। এটিই হচ্ছে মুসলিমের সঠিক ধর্ম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।